যে সাধারণভাবে মনে করা হয় যে বিদ্যুতের বিষয় নিয়ে আলোচনা করবে, শুনবে, বসবে, চিন্তা করবে বিদ্যুৎ কর্মীরা। কিন্তু আজকের দিনে ভারতবর্ষের, পৃথিবীর হয়তো একজন ব্যক্তিও নেই যিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদ্যুতের উপরে নির্ভরশীল নন। অর্থাৎ এটি এমন একটি গুরুত্বপূর্ণ পরিষেবা যা পৃথিবীর, আমাদের দেশের, আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের জীবনের, জীবিকার অপরিহার্য অঙ্গ। যা আমার জীবনকে প্রভাবিত করে তা নিয়ে আমি চিন্তা করব না, কথা বলবো না, এ কথা বলার মানে আমি আমার জীবন নিয়ে, আমার জীবনের উপরে নেমে আসা সমস্যাগুলোকে নিয়ে যথেষ্ট সচেতন নই। এবং যারা নাকি আমাদের দেশ, রাজনীতি, পরিচালনা, নির্ধারণ সমস্ত কিছু করেন, তাদের একটা অংশ চাইবে যে আমরা এটা না করি। আপনাকে আমার শেষ করে বলেছি, এখনই শেষ করুন, এখনই শেষ করুন। আমার নামে কারেন্টের কথা কিছু নাই। আরে ভাই, অন্য তো সাংবাদিক আছে। ফুয়েল কিনা মানে গ্যাস, এবং এই যে বিদ্যুৎ ক্রয় করে আনে, এটা যদি বৃদ্ধি পায় তাইলে তুমি অ্যাডজাস্ট করো, নাহলে তুমি কেমনে চালাইবা। চেষ্টা করেছি বোঝানোর জন্য। এখন যদি সরল সহজ ভাষায়, গ্রামের ভাষায় বুঝিয়ে দিলাম, আপ করেগা তো রাসলীলা, হাম করেগা তো ক্যারেক্টার কি। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर टीला। आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर टीला। সেজন্যই আরো বাড়তি অভিনন্দন যে ত্রিপুরার সচেতন, এগিয়ে থাকা মানুষের অংশ হিসেবে আপনারা বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ জীবনের সঙ্গে যুক্ত একটি জিনিসকে, একটি উপাদানকে শুধুমাত্র বিদ্যুৎ কর্মীদের বিষয় না ভেবে সাধারণ জনগণের বিষয় হিসেবে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করছেন। আমি বেশ কিছু কথা বলবো, তাতে বেশ কিছু তথ্য থাকবে, ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব ধৈর্য ধরে শোনার জন্য। তার কারণ এর ভিত্তিতে আগামী দিনে আপনাদের কথা পৌঁছে দিতে হবে ত্রিপুরার প্রত্যেকটি মানুষের কাছে। আবার আমি বলছি যে সেই সরকারি হিসেবেই 2017, 18 সাল, 19 সাল, এই সালগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র এখানে একটি রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছে তার জন্য নয়, তার প্রভাব সরাসরিভাবে জনগণের ওপরে কিভাবে পড়ছে সেটা বোঝার জন্যও। 2018 সাল, 19 সাল, 20 সাল, এই সালগুলোতেও ত্রিপুরার যে বিদ্যুৎ পর্ষদ, অর্থাৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, সেটা একটি লাভজনক সংস্থা। অর্থাৎ বিদ্যুৎ জনগণকে পৌঁছে দেওয়ার পরেও ত্রিপুরার এই বিদ্যুৎ পর্ষদ তার নিজস্ব স্বনির্ভরতা রক্ষা করার মতো আয় করতে পারছে। 2019-20 সাল থেকে অবস্থা খারাপ হতে শুরু করে এবং এই বিদ্যুৎ পর্ষদ ক্রমাগত লোকসানে ঢুকে যেতে শুরু করে। 2023 সালে বিদ্যুৎ পর্ষদের সরকারি হিসেব অনুযায়ী লোকসানের পরিমাণ 285 কোটি টাকা। তাহলে বুঝবেন, আমি প্রথম এখান থেকে শুরু করতে চাই যে আপনার রাজ্যের যে সরকারি বিদ্যুৎ পর্ষদ, যা 2018, 19, 20 সাল অবধি লাভ করে এসছে, এবং লাভ করে এসছে কোন পর্যায়ে, যখন তাকে বিদ্যুৎ পৌঁছে দিতে হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ যাতে নাকি খরচা বেশি হয়, নতুন নেটওয়ার্ক বানাতে হচ্ছে, নতুন লাইন লাগাতে হচ্ছে, নতুন পোল লাগাতে হচ্ছে, নতুন গ্রিড বসাতে হচ্ছে, নতুন ট্রান্সফরমার বসাতে হচ্ছে। অর্থাৎ আমরা বলি যে ফিক্সড কস্টের যে খরচা, সেই খরচা যখন বেশি, 2014 সাল, 15 সাল, 16 সাল, 17 সাল, সেই সময় পর্যন্ত একটি পর্ষদ লাভ করছে। আর যখন তা সম্পূর্ণরূপে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছে, তখন তার কাজ কি? তখন তার কাজ হচ্ছে মেনটেনেন্স করবে। তখন সেই পর্ষদ লোকসানে ডুবে যাচ্ছে। আজকে 2023 সালে আপনার পর্ষদের লোকসানের পরিমাণ 285 কোটি টাকা, যা 2022 সালে ছিল 120 কোটি টাকা। অর্থাৎ বছরের পর বছর লোকসান বাড়ছে।
প্রথম কথা। এবার আপনি বলবেন যে তাহলে নিশ্চয়ই আমার কানেকশন কমে গেছে, আমার আয় কমে গেছে। 2020-21 সালে আপনার রাজ্যে কনজিউমার ছিলেন 8,38,457 জন, যা 2022-23 সালে হয়েছে 10,21,436 জন। এই সংখ্যাটা বলছি মানে কতগুলো মিটার আছে, অর্থাৎ 10 লক্ষের উপরে মিটার 2022-23 সালে আপনার রাজ্যে আছে। তাহলে আমি বললাম যে শুধু 2 বছরের মধ্যে নতুন মিটারও দেওয়া হয়েছে প্রায় 2 লাখ। তার মানে আপনার যারা আপনাকে আয় দেবে, মিটার দিচ্ছেন মানে কি, তার পরিবর্তে তো আপনি বিল কালেক্ট করবেন, তাহলে যারা আপনাকে আয় দেবে সেই সংখ্যাটাও বাড়লো। তাহলে আপনি বলবেন যে হচ্ছে তাহলে বোধহয় এই যে সরকারি কর্মচারী এরা অনেক বেতন নিয়ে যাচ্ছে, এরা বেতন নিয়ে যাচ্ছে বলে হচ্ছে পর্ষদে লস হচ্ছে। সরকারি কর্মচারীর সংখ্যা 2018 সালে ছিল 4,500-এর মতো, যা আজকে দাঁড়িয়ে 2200-র আশেপাশে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে বিদ্যুৎ ক্ষেত্রের। এ কথা বলার মানে কি? এ কথা বলার মানে যে সরকারি কর্মচারীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে, আপনার কানেকশন দিন প্রতিদিন বাড়ছে, আপনার নতুন করে প্রচুর লাইন বানাতে হচ্ছে, প্রচুর ট্রান্সফরমার লাগাতে হচ্ছে, প্রচুর বড় গ্রিড বানাতে হচ্ছে, এরকম কিছু নয়। আপনার আয় কমে আপনি ধীরে ধীরে লোকসানে ডুবে যাচ্ছেন। তাহলে কি আপনাদের বলতে হয় যে হচ্ছে যে আসলে বিদ্যুতের দাম কমে গেছে? আপনাদের কি বিল কম দিতে হচ্ছে? আপনি হিসেব করে দেখবেন যে গত 5 বছরে প্রত্যেক বছর বিদ্যুতের বিল বেড়েছে, যেটাকে বিদ্যুতের ভাষায় বলা হয় ট্যারিফ। তাহলে এটা একটি বিপর্যয়কর সমস্যা। এই বিপর্যয়কর সমস্যা যদি আমরা ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যুতের উপভোক্তা আমরা বোঝার চেষ্টা না করি যে কেন এই বিপর্যয় হচ্ছে, তাহলে এই কথা আজকে নিশ্চিতভাবে বুঝে যাবেন যে আগামী 2 বছর 4 বছরের মধ্যে আপনার এখানকার সরকারি সংস্থার মোট লসের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা দাঁড়াবে, এবং এখানে যে সরকার আছে সেই সরকার এসে বলবে যে এত লসজনক একটি সংস্থাকে চালানোর কোনো মানে নেই, তাহলে একে বেসরকারি করে দাও, আপনি বেসরকারি বিদ্যুতের আওতাভুক্ত হয়ে যাবেন। এটা এবছর হবেন না পরের বছর হবেন না তার পরের বছর হবেন সেটা বলতে পারবো না, কিন্তু হয়ে যাবেন এটা নিশ্চিত করে বলা যায়, যদি না আজকে থেকেই ত্রিপুরার প্রত্যেকটি জনগণকে এই ব্যাপারে বোঝানোর কাজ আমরা শুরু করি কেন এই লস। ত্রিপুরার যে বিদ্যুতের পরিকাঠামো, আমি পরিকাঠামোর কথা আরেকবার বলে যাব এই প্রক্রিয়ায়। ত্রিপুরার বিদ্যুতের পরিকাঠামো তার র্যাঙ্কিং করতে গিয়ে সরকারি সংস্থা, সেই সরকারি সংস্থা বলছে যে প্রত্যেক বছর ত্রিপুরা তার বিদ্যুৎ পরিকাঠামোয় মানের দিক থেকে র্যাঙ্কিংয়ে আরও নিচের দিকে নেমে আসছে। 53টি সরকারি সংস্থা, বিদ্যুৎ সংস্থা ভারতবর্ষে রয়েছে, তাদের সার্ভে করা হয়, এরা প্রত্যেক বছর হচ্ছে ইন্টিগ্রেটেড রিপোর্ট বের করে। এই রিপোর্ট অনুযায়ী 2022 সালে যে আমাদের যে ত্রিপুরা সংস্থা তার র্যাঙ্কিং ছিল 53-র মধ্যে 33। 53-র মধ্যে 33 মানে খুবই খারাপ 22 সালে। 2023 সালে এটা হয়ে গেছে 53-র মধ্যে 39। অর্থাৎ 1 বছরে আমাদের যে মান সরকারি সংস্থার হিসেবে সরকারের করা এজেন্সি পাওয়ার ফিনান্স কর্পোরেশন পিএফসি তারা হচ্ছে যে রেটিং করে, তাদের মান অনুযায়ী আমার সংস্থা 33 থেকে 39 হয়ে গেল। তাহলে রাজ্যের যে বিদ্যুতের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে এর উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রয়োজন রয়েছে কি নেই? প্রয়োজন রয়েছে। সরকারি সংস্থা বলছে যে এর প্রধান কারণ হলো গভর্নেন্স। গভর্নেন্স মানে যে এই বিদ্যুতের পরিচালনা করার ক্ষেত্রে ত্রুটির জন্য ত্রিপুরার বিদ্যুতের সরকারি সংস্থা ক্রমাগত তার মান নিচের দিকে নেমে যাচ্ছে, সরকারি সংস্থা বলছে। এর এফেক্ট কি? এর এফেক্ট হচ্ছে ওদের ক্ষেত্রে এটা সংখ্যা, আমার ক্ষেত্রে আমার ঘরে বিদ্যুৎ থাকবে না এরকম পরিস্থিতি। আমরা ওটা নিয়ে আলোচনা করব, আমরা সেটা নিয়ে আলোচনা করব যা সরাসরি আমাকে প্রভাবিত করে, আমাকে মানে একজন সাধারণ বিদ্যুৎ গ্রাহককে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু একথা নিশ্চিতভাবে বুঝে যাওয়া দরকার আজকের থেকে যে
একটি অত্যন্ত প্রান্তিক রাজ্যকে দীর্ঘ সংগ্রামের ফলে বিদ্যুতে স্বনির্ভর করা সম্ভব হয়েছিল, সেই রাজ্য শুধুমাত্র পরিচালনার গাফিলতি, ইরেগুলারিটির জন্য ধীরে ধীরে বিদ্যুতে নিজের স্বনির্ভরতা হারিয়ে ক্রমাগত লোকসানে ডুবে যাচ্ছে এবং এর জন্য এখানকার রাজ্যের পরিচালনাধীন সরকারকে জবাবদিহি করতে হবে। এই ব্যাপারটা আগে ক্লিয়ার হতো। প্রথম আমি আগে বিদ্যুতের বিল সম্বন্ধে বলবো, এরপর স্মার্ট মিটার সম্বন্ধে। আপনারা জানেন এক ধরনের প্রাণী আছে যারা বিভিন্ন সময়ে রং বদলায়। মানুষের মধ্যেও কেউ কেউ আছে, আবার রাজনৈতিক দলের মধ্যেও কোন কোন দল রয়েছে তারাও গিরগিটির মতো রং বদলায়। প্রথম আমি বিদ্যুতের বিল সম্বন্ধে, আমাকে প্রশ্ন করলে সবটা হওয়ার পরে প্রশ্ন করবে, মাঝখানে ঢুকলে আমি নিজেই অসুবিধা পাই। যে কোনো প্রশ্ন অসুবিধা। এই একটা দেখাচ্ছি আগে। দুই 2010 সালের সেপ্টেম্বর মাস, দৈনিক সংবাদ, 62%, 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত। এক দৈনিক সংবাদ ভুলও বলতে পারে, ডেইলি দেশের কথা। প্রতি ইউনিট 1 টাকা 40 পয়সা প্রাথমিকভাবে রাজ্য বাড়াতে হলো বিদ্যুতের দাম। ভাষাগুলি কি কি? রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যয়ভার আর বহন করতে পারছিল না, তাই বিদ্যুৎ নিগম কমিশনের কাছে দামের সঙ্গে সাযুজ্য রাখার জন্য প্রতি ইউনিটের দাম 2 টাকা 9 পয়সা করে বাড়াতে গত 5 জুলাই আবেদন করেছিল। কমিশন সবকিছু দেখে কমিশন প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 40 পয়সা সিদ্ধান্ত নেয়। তবে এটা বিদ্যুৎ মাশুল হিসেবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে জ্বালানির ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে 1 সেপ্টেম্বর 2010 সাল থেকে। তাহলে শতকরা হিসাবে গৃহস্থালীর বিদ্যুতের দাম বেড়েছে 62%। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ডেইলি দেশে এটা 2010 সালে। সংগ্রাম রাজ্যে বিদ্যুৎ মাশুল বাড়ছে 62%। এখন কত বাড়ছে? 11%। 10.78 মানে 11%। 62% 2010। বিদ্যুতের মাশুল বাড়লো 1 এপ্রিল থেকে ইউনিট পিছু 1 টাকা 46 পয়সা। আবার স্যার পত্রিকাটা শুরু করেন। আবার এবার ইউনিটের দাম কত? 77 পয়সা।
আগে কত বাড়ালো? 1 টাকা 40, 10-এ আবার 1 টাকা 46 বললাম। আরেকটা কোনটা? এটাও দৈনিক সংবাদ, এটা সন্ধান গেল। বিদ্যুতের মাসুল বাড়লো, মেটাতে হবে বকেয়া সহ, দৈনিক সংবাদ। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर किला। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर किला। আমরা কি করছি? বিদ্যুৎ নিগম আগে সরকারের অধীনে ছিল। বিদ্যুৎ দপ্তর আগে সরকারের অধীনে ছিল। নিগমটা কে বানালো? বামফ্রন্ট। কবে? 2004। বেসরকারীকরণ কে করতে গেল? বামফ্রন্ট। 2004-এ কি সরকার কেন্দ্রে? ইউপি। এখানে কে? বামফ্রন্ট। চারি কোনটা? আমরা কত বছর সরকারে আছি? 7 years। তাদের লাস্ট 7 বছর ধরবো, আমি 10 বছর ধরব। লাস্ট 7 ইয়ার্সে দুটো দেখালাম, লাস্ট 7 ইয়ারের মধ্যে পড়েছে। লাস্ট 7 ইয়ার্সে তাদের বিদ্যুৎ মাসুল বাড়ালো কত? 116.03। 116%। একবার বাড়ালো 62%, 10-এ আবার বাড়ালো 12-13, 7.75%, আবার বাড়ালো 40.45%, আবার বাড়ালো 5.83%। যোগ করে দেখবেন 116%, 116.03%, 7 বছরে। এবার মানিক শাহ সরকার, বিজেপি সরকার কি করলো? কবার বাড়ালো? 4 বার তারা। এই সরকার কবার বাড়ালো? 2 বার, প্লাস এখন এফপিপিসি। আসলাম 18-19-এ বাড়ানো হয়নি, 19-20-তে বাড়ানো হয়নি, 20-21-এ বাড়ানো হয়নি, উল্টো রিবেট দিয়েছে। এটাও ত্রিপুরাতে রেকর্ড। উল্টো রিবেট দিয়েছে 20-21-এ 2.34% রিবেট। 22-23 বাড়ানো হয়নি, 23-24 বাড়িয়েছে। কারা বাড়ায়? কমিশন বাড়ায়। কত পার্সেন্ট? 7%। 24-25-এ আবার বাড়িয়েছে 7.15%। এখন যেটা এফপিপিসিএ, এটা আমি একটু পরে বলবো, বুঝতে পারবেন। ক্লিয়ার আগে বুঝতে হবে। এই যদি এটাকেও ধরি 10.78 প্লাস 7.15, 7.15 and plus 7, 24.93%। 7 বছরে বাড়িয়েছে 116%। আর আমরা আমাদের, যদিও নিগম আলাদা একটা সংস্থা, তবুও বলবো আমাদের সময় বেড়েছে 24.93%। आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर टीला। কেন করেছে? এটা হলো কমিশনের। বিদ্যুৎ বছরে একবারে বাড়তে পারে, কমিশন প্রত্যেক বছর। আইন আমার খেয়াল খুশি মতো হবে না। ওই দেখলেন না, সিপিএম 2 টাকা 9 পয়সা পর্যন্ত চেয়েছিল, কমিশন বলল নো, 1.5
বর্জিত 1 টাকা 40 পয়সা, দুটাই ন চেয়েছিল, তাহলে কত হতো? 92%। এরা আবার বিদ্যুৎ নিগমের সামনে ধর্ণা দিতে যায়। কি বলছে কমিশন? বর্তমান বিদ্যুৎ নিগমকে কি বলছে? এই দেখো, the commission directs TSECL to levy. What is the meaning of the levy? সুব্রত বাবু তারা ভালো ইংরেজি জানে। সংগ্রহ। To commission directs TSECL to levy, সংগ্রহ করো কি? ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট করো। এটাকে বলে FPPCA, যেটা ফুল ওয়ার্ড বললাম। as per provision of, as per আইন মোতাবেক TERC, ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ প্রাইস অ্যাডজাস্টমেন্ট ফর্মুলা রেগুলেশন 2011। আইনটা কে করলো? বাম সরকার। রেগুলেশন মানে আইন। বামের সময় এই রেগুলেশনের কমিশনের ডিরেকশন বলল ইফ, এবার বলছো যদি না বাড়াও কি হবে? ইফ FPPCA is not levied, তুমি যদি না নাও as per the regulations, the commission will not allow carrying cost in the next tariff order for the period of FPPCA was not levied, and the same has resulted into revenue gap. আপনারা জানেন এটা রাখেন কেন? বিদ্যুৎ নিগম কি করে? সিস্টেমটা কি? বিদ্যুৎ নিগম কি করে? বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে, বাড়ি করে। তারা কোত্থেকে কিনে? পালাটানা, মোনার চক, আরো বিভিন্ন জায়গাতে কিনে, রুকিয়াতে কিনে। কেনার যে তাহলে কিনতে হবে তার। এবার কেনার পরে কি করে? আনতে হবে। ট্রান্সমিশন খরচ লাগে, কিনতে খরচ লাগে, আনতে খরচ লাগে, এবার ডিস্ট্রিবিউশনের জন্য খরচ লাগে। প্লাস কাজটা বলছে তুমি যদি এরকম, ওই যেটা আগে বলছি, যদি বিদ্যুৎ, যদি দেখা যায় ফুয়েল দাম বাড়ে, যদি দেখা যায় ফুয়েল মানে এখানে গ্যাস, আমাদের সব চলে গ্যাস, যদি বাড়ে তখন তুমি পাওয়ার পারচেজ কস্ট, পাওয়ার পারচেজটা কস্ট কি? এক ইউনিট বিদ্যুৎ, পেয়েছি 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয় কত? 1 ইউনিট বিদ্যুতের টোটাল ডেলিভারি করা পর্যন্ত কত? 10 টাকা 67 পয়সা পার ইউনিট খরচ। মানুষ থেকে সংগ্রহ করে কত? 7.86, 60 টাকা 86 পয়সা। গ্যাপ কত রইল? 2 টাকা 82 পয়সা। 2 টাকা 82 পয়সা। তো ওই যে একটু আগে পড়ে শোনালাম, বলছে তোমার যদি এরকম হয়, তুমি কিন্তু লেভি সংগ্রহ করে আমাদের জানাও, যখন নেক্সট টাইম আসবে তখন তোমরা, নতুবা আমি কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবো না। এই 2 টাকা 82 গ্যাপ। তাইলে এবার বোর্ড কি করলো? অনলি 77 পয়সা, অনলি শব্দটা অনলি 0.77 পয়সা বাড়াল। কার কথা? কমিশনের কথা। বাড়ানোর পরে তারপরও গ্যাপ রয়ে গেল 2.05, 2 টাকা 5 শর্ট। কেন আরো বাড়ানো না কেন? কমিশন বলে দিয়েছে, তোমার ওই 2011 আইনে তোমাকে বলে দিয়েছি তুমি 25% উপরে উঠতেই পারবে না। যদি 25% উপরে করতে হয় তাহলে আমার কাছে আসতে হবে। ডেমোক্রেসি। তুমি যদি, যাতে কোনো সরকার বেপরোয়া হয়ে যায়, কোনো নিগম যাতে বেপরোয়া হয়ে যায়, সেই জন্য তাকে রাখেন। এবার আপনার জানা দরকার
যে ওই যে 10 সালে যে হঠাৎ করে দেখছেন যে 62%, জানেননি কেন হয়েছে? সত্যরা বলে না, আমি সত্যরা বলি। 2009 পর্যন্ত সিস্টেম ছিল পৃথিবী মানে ইন্ডিয়া, যে গ্যাস কিনবো আমরা রুপিতে টাকায়। 2010-এ একটা আইন করে দিল। কি আইন? যে যদি গ্যাস কেনা বেচা হবে ডলারে, গ্যাস আন্তর্জাতিক বাজারে গ্যাস কেনা বেচা হবে ডলারে, ডলারের দাম যদি বাড়ে গ্যাসের দাম বৃদ্ধি পাবে। কারণ ডলারের সাথে টাকার যে মান এটা উঠানামা করে। তার সময় ডলারের দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 45.73, আজকের তারিখে 86 টাকা। $1 = 86। এবং এই যে বাড়লো, বাড়ার পরে কবে থেকে বেড়েছে? তার সময় বেড়েছে কিন্তু 4 টাকা 20, আমাদের সময় 6 টাকা 10, আরো বেড়ে গেছে 8 টাকা 57। তখন বাধ্য হয়ে এই কথাটা যেতে হয়েছে, কারণ যদি কমে ওই কমিশন আবার কমিয়েও দেবে। কিন্তু সাধারণত দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি হতে থাকে, দ্রব্যমূল্য সাধারণত বাড়ে। দেখতে হবে সরকারকে তোমার ক্রয় ক্ষমতা বাড়াতে পারছে কিনা। এই যে রেট, এই রেট ডলারের, এই কথা অনেক সময় যদিও ডেইলি মিসার কথাটা নাম, তবু কিন্তু মাঝে মধ্যে জানে যে এত বছর আগের কথা কে খবর পাই, সিবা দাজানি পত্রিকা উঠছে। এই সিবার থেকে যে বাইর করুম আমরা, এটা তো বোঝা উচিত ছিল বিদ্যুৎ নিগমের সামনে যাওয়ার আগে, ভাবানো উচিত ছিল যে ডেলি দেশের কথা অত বাইর করতে পারে। এই সিস্টেমে দাম বাড়তে হচ্ছে। তারপরে আমাদের গভর্নমেন্ট আসার পরে দেখেন খুব ইন্টারেস্টিং, মোদী সরকার আসার পরে বলল, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের বলে দিল যে না, যদি বাড়েও তোমার একটা আমি ক্যাপ করে দিলাম, উর্ধ্বসীমা বেঁধে দিলাম। ওএনজিসি, অয়েল ইন্ডিয়া, তুমি কিন্তু এর উপরে যাবে না। কত ক্যাপ করে দিল? 6 টাকা 50। ডলারের দাম বাড়লেও ওএনজিসি যে গ্যাস কিনবো আমি, সেখানে 6 টাকা 50 আমাদের রেট চলবে। তো এই হলো জিনিসটা। এই যে ডলারের কথাটা, এই সিস্টেমটা কোন আমলে হয়েছে? মে 31, 2010। তখন কেন্দ্রের কে সরকার? ইউপিএ, কংগ্রেস পরিচালিত সরকার। এই ডলারে ফিক্স করে দেওয়ার সিস্টেমটা, ডলারে ফিক্স করে দেওয়ার সিস্টেমটা কে করেছে? ইউপিএ গভর্নমেন্ট। আগে ছিল টাকায়, তাহলে আমাদের অনেক লাভ হতো, করলো তা। ওই যে একটু আগে বলছিলাম যে এই রেগুলেশন 2011 রাজ্য সরকারের যে কমিশন অথরিটি রেগুলেটরি কমিশন বলছে, দি এপিপিএ চার্জ শ্যাল নট এক্সিড 25%। ওই যে একটু আগে বলছি, তুমি নিজে করো, কিন্তু আমার কাছে যখন আসবে যদি এটা না দেখাতে পারো তাহলে আমি কিন্তু কিছু করতে পারবো। গ্যাসের দাম বেড়েছে, আরো বাড়াতে পারত, কিন্তু গ্রাহকদের কথা বিজেপি সরকার চিন্তা করে। এবং যেটা আমি বলছি 62% বাড়লো, 40% বাড়লো, টোটাল 116% বৃদ্ধি হলো। আর টোটাল 7 বছরে 24.93%, মানে 25%। এতে আমরা খুশি না, 1 টাকা না বাড়াতে পারলে খুশি হতাম। কিন্তু বিদ্যুৎ নিগম, তাদের তো চলতে হবে, তারা কিভাবে করবে? তারা সময় একবার বেড়েছে, কিন্তু পর 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 মানুষের থেকে টাকা নিয়েছে। আর আমারটা যে সময় বেড়েছে, কেউ বলতে হবে 18-19-এ বেড়েছে, কেউ বলতে হবে 19-20 বেড়েছে, কেউ বলতে হবে 20-21-এ বেড়েছে।
তখন আমাদের কোনো অসুবিধা ছিল না, আমাদের ঠিকভাবে চলছিল। যখন আন্তর্জাতিক বাজারে প্রচন্ড লাভ দিল তখন কি করবে নিগম? আমার তো জনগণের কাছে কারেন্ট নিয়ে যেতে হবে, এটা করল। তো এই যে তারপরে এখন বলছি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার ক্ষমতা বোর্ডের নেই। আপনারা গুলিয়ে ফেলবেন না, সাংবাদিকরা আমার থেকে ইন্টেলিজেন্ট, আপনাদের উপরে বিরাট কিছু নির্ভর করে। এটা হলো এপিপিসিএ, যেটা আমি বারবার বলছি, পাওয়ার ফুয়েল এই যে অ্যাডজাস্টমেন্ট করাটা, অর্থাৎ ফুয়েল কিনা মানে গ্যাস এবং এই যে বিদ্যুৎ ক্রয় করে আনে, এটা যদি বৃদ্ধি পায় তাইলে তুমি অ্যাডজাস্ট করো, নাহলে তুমি কেমনে চালাইবা? এই অ্যাডজাস্টটা করেছে, তাও কত? 70 পয়সা পার ইউনিট। আমি খুশি না, নিগম আমি খুশি না, কিন্তু আরেকবার যেটা বললাম, ওই যে বলছি 140 1.40 টাকা, আমার যে বাড়িয়েছে ডাবল। আর এখানে এখন বাড়ানো হয়েছে 7.15 বলে, তারপর হলো 10.73, এটা বলছে টোটাল 24। এখন টোটাল বেড়েছে 11%। তো না হলে ভালো হতো। তাহলে আমি এখনো কিন্তু মিটারে যাই না, এটার মধ্যে না বাড়াতে পারলে ভালো হতো। যা বিল আসবে, আমি কিন্তু মিটারে যাবো, মিটারে এখন যাবেন না, নাহলে গুলিয়ে ফেলবেন। এই জন্য বারবার আমি দেখছি একজন বিরোধী রাজনৈতিক বন্ধু ইন্টেলিজেন্টলি উত্তর দিয়েছে, নাম বলবো না। বাস্তবতা থাকতে হবে। এবং হ্যাঁ, আপনারা দেখবেন বিলের গায়ে লেখা আছে সান্ড্রি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সান্ড্রি? বকেয়া, এরিয়া বলতে পারেন, বিভিন্ন বলতে পারেন। এই সান্ড্রিটা কোত্থেকে আসলো? ওই যে মিটিংটা কত হবে? মে মাসে। এফেক্ট দেখালো কবে? এপ্রিল মাসের 1 তারিখ। ওই যে একটু আগে যে বামেদের আমল, জুন মাসে অর্ডার, এফেক্ট কবে? এপ্রিল 1। তাহলে এপ্রিলের জুনের আগে যে মাসগুলি, এগুলির টাকা আসতে হবে। এই শব্দটা এখন ফাইন্যান্সিয়াল টার্মে বিভিন্ন বলতে পারেন, সান্ড্রিও বলতে পারেন, এরকম ভাবে বলেছে। টেকনোলজির মধ্যে এই সিস্টেম আছে, সান্ড্রি। এটা এরিয়া। তাহলে বেড়েছে কত? ধরে নিলাম 11%। তাও অন্যান্য ক্ষেত্রে আসবে না, কিন্তু অনলি ফুয়েল মেনশনই করে দিল। দেখবেন বিলের মধ্যে ফুয়েল শব্দটা আছে, ফুয়েল। এটা আর সান্ডি শব্দ একটা আছে। সান্ডিটা মানে ওই এপ্রিল এবং মে মাসের যে বিল, যদি 30 টাকা বাড়ে, নিগম কি করেছে? নিগম করেছে যে যেহেতু 2টা মাসের বিল আমি জুলাই মাসের বিলের সাথে দেব না, আমি খুব ভালো করে এই জায়গাটা ক্লিয়ার হয়ে, জুলাই মাসের বিলের সাথে দেব না, জুলাই মাসে অর্ধেক দেব, অগাস্ট মাসে অর্ধেক দেব। 2টা মাসের বিলটাকে যোগ করে দিয়েছে, যোগ করে অর্ধেকটা দিয়ে দিয়েছে এই মাসের বিলের সাথে, অগাস্টের সাথে আসবে আরেকটা, সেপ্টেম্বর মাসে আবার এগুলি কিচ্ছু আসবে না, সেপ্টেম্বর মাস থেকে আবার রেগুলারাইজ। তো আমরা তো এরকম না, আমাদের সরকার পজিটিভ সরকার, আমরা দায়বদ্ধ সরকার। একটা সেন্টিমেন্ট যেহেতু আছে যে হঠাৎ করে দেখলেন মিটারকে আনবেন না, মিটার আমি আসবো, এমনি গুলিয়ে ফেলছেন আপনারা বলছেন না, কেউ কেউ গুলিয়ে ফেলছে ইন্টেনশনালি যারা করে। এই যে বিলটা এখন তো অলরেডি
বিল জেনারেট হয়ে গেছে, এটা সবার কেউ কেউ দিয়েছে, কেউ কেউ পেন্ডিং আছে। আমি একটু আগে আসার সময় এই সাংবাদিক সম্মেলনে আসার সময় আমি বোর্ডকে, আমরা সরকার, মনে রাখবেন বিদ্যুৎ নিগমের একজন ট্রান্সফারও, যেই ট্রান্সফারও আমার কাছে ফাইল আসবে না, এটা আগে বন্ধ করে দিয়েছে বাম সরকার। কোন ট্রান্সফার করার ক্ষমতা আমার নেই। আমি রিকোয়েস্ট করতে পারি এমডি সাহেব একে এখান থেকে দিই। আমরা যেহেতু আমার বিদ্যুৎ দপ্তরে কজন কর্মচারী ডাইরেক্টলি 12-13 জন, এটা নিগম এখন 3টা করে বিভক্ত হয়েছে, একটা ডিস্ট্রিবিউশন, একটা ট্রান্সমিশন, একটা জেনারেশন। এই একটু আগে বলেছি আপনারা বোর্ডের সাথে কাজ করুন, যেহেতু মানুষ বিভ্রান্ত হোক যাই হোক, যেহেতু একটু মনে হলো যেহেতু বেড়েছে, যদিও 11% বাড়লেও যেহেতু এরিয়ারটা এসে যুক্ত হয়েছে, তো দেখা যাচ্ছে ফিগারটা একটা বড় সড়ো, সেই জন্য এই মাসেরটা এখন কিছু টাচ করতে গেলে প্রবলেম হবে। আগামী মাসের বিলটা 6 মাসে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, দেখুন তাহলে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। এমডি সাহেব বলেছে ঠিক আছে স্যার, এটা খারাপ কথা বলেননি। আমি আগে যদি আমাকে বলতেন আমি এটা সাজেশন দিতাম 2 মাসের বিলটা অ্যাডজাস্ট করতে। কিন্তু মনে রাখবেন নিগম, they are not bound to come me, তাহলে ইন্টারফারেন্স, তাহলে কমিশন কেন? তাহলে আলাদা অথরিটি তার পাওয়ার দিয়েছে তাকে। যদি আপনি মনে করতেন এসব পছন্দ না, আগের যারা সরকার ছিল অ্যামেন্ডমেন্ট করলো না কেন কিছু? ইলেকট্রিসিটি তো কনস্টিটিউশনে দেখবেন কনকারেন্ট লিস্ট হলে আপনি যান না কেন? শুধু কেন্দ্রের বকার জন্যই তো আসেন নাই। তো আমি আসার সময় বলে এসেছি যে এক কাজ করুন, যেহেতু লোড মনে হচ্ছে অনেকে, লোডটা যেহেতু মনে করছে সেকেন্ড মাসের যে এরিয়ারটা আসবে সেটা যেন একবারে নেবেন না, একবারে না নিয়ে ওটাকে 6টা মাসে ইনস্টল এটাকে ভাগ করে দিন যাতে মানুষের লোডটা কমে যায়। উনি বলছেন স্যার ঠিকই বলেছেন, তাহলে আমরা মিটিং বসে একটা কিছু চিন্তা করছি। এলো এই বিল সম্বন্ধে, কেন যেহেতু আমরা সরকার, দায়বদ্ধ সরকার, আমরা এরকম বলতে পারি না। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, তো বলে দিই, যে কোনো একটা ফিগার বলছি। এরকম ভাবে অ্যামাউন্ট দিয়ে হয় না, এক সময় এক ইউনিটে চলবে, এমন কোনো কথা নাই। এই মাসের যে বিল উঠবে এর আগের মাসে সেম বিল উঠবে, আছে এরকম নিয়ম? আমি বুঝছিলাম না, ঠিক সুব্রতবাবু আমাকে ধরিয়ে দিয়েছে, বলে যে দাদা প্রত্যেক মাসে যে সেম বিল উঠবে গ্যারান্টি নেই, এটা কনজিউমারের উপর ডিপেন্ড, ইউনিট কত উঠে। একটা উদাহরণ দিচ্ছি, 159 ইউনিট যদি কেউ ব্যবহার করে, যে কোনো একটা, আরো ইউনিট আছে ভাগ করা আছে, 100 ইউনিট 159 ইউনিট যারা ব্যবহার করে তারা কত আসলে বিদ্যুতের বিল? এই কারণটা যোগ ছাড়া এখন যেটা বলছি এটা না। 159 ইউনিট বিল যারা ব্যবহার করে তাদের বিল দেওয়ার কথা 1136 টাকা, তারা দেয় কত? 1000। 1336 কে লেগে? কেন? 86 টাকা দেয় গভর্নমেন্ট সাবসিডি কনজিউমারকে, গ্রাহকের যেন লোড না পড়ে 86 টাকা দেয়। এক ক্রেডিট এক একটা হবে, কিন্তু 86 টাকা দেবে। এবার আমরা তো সাবসিডি দিলামই, সরকার আবার একটা রিবেট দেয়, কে? 50 রুপিস, 50 এর ক্ষেত্রে 50 দেবে তারা, রিবেট 5%, এটাই 50 হলে ওই দেখুন 1000 টাকা, 50 হলে দেখবেন 50 টাকা, তাহলে 1336 টাকা, 35 টাকা দেওয়ার কথা সেই দিতে হয় 1000 টাকা। যুক্ত হলো কত? এবার এই যে আসলো, এখন যে যুক্ত হবে এটা হবে যে 1000 টাকা যে বিল যার সাথে যুক্ত হবে 123 টাকা।
দাম বৃদ্ধির ফলে। খুব ভালো করে বুঝে নেন, এই যে রেট বলছেন পিপিসিএ যাই বলি 123 টাকা, 123 টাকার সাথে আরেকশো দেশ আসছে কিন্তু প্রায়। কেন আসছে? এরিয়া। ওই জন্য দেখছে 246 টাকা। এই 240 টাকা কেন 3 মাসে যুক্ত হচ্ছে না, যুক্ত হচ্ছে একটা মাস। 123 লোকে আরেকটা রাফলি ধরলাম 123। আমি বলবো এই 123 যদি হয় পরের মাসে সেটা যেন 6টা ইনস্টলমেন্ট করে দেয়। এই কথাটা একটা বুঝালাম। এরকম প্রতি ইউনিটের ক্ষেত্রে যারা আপনার 3000 টাকা দেয়, তো ওইটাও শুনে নিন। 412 ইউনিট যারা ব্যবহার করে, এরা আপনারা গুগল সিস্টেম আছে দেখবেন, সব মিলে দেবেন। যদি ভুল বলেন আমাকে ধরে দেবেন এক্ষুনি। অন তো স্মার্ট, আমিও না ব্যাকডেটেড, আমি অ্যাডমিট করি, বাট ইউ আর স্মার্ট। স্মার্ট হতেই হবে। স্মার্ট ছাড়া গতি নেই। একটু পরে বলবো স্মার্টের কি ব্যাপার। 3005 টাকা যার বিল হয়, তার দেওয়ার কথা কত? 3241 টাকা। 3241 টাকা দেওয়ার কথা। গভর্নমেন্ট গ্রাহকের প্রতি সিম্পেথি 86 টাকা সাবসিডি দিচ্ছে, 86 প্রতি গ্রাহক এর ক্ষেত্রে, এই ইউনিটের ক্ষেত্রে। আর 150 টাকা রিবেট দিচ্ছে যদি আপনি 5 দিনের মধ্যে দিতে পারেন। 150 টাকা। আরো আছে একটা গো গ্রিন, ওই যে বলছে মডার্ন, আমার মতো ব্যাকডেটেড দিন চলে গেছে, আরো আপনি 10 টাকা রিবেট পাবেন প্রতি বিলে গো গ্রিন, যদি আপনি পেপার না চান। কারণ ওইটাই বলছে পরিবেশ বান্ধব। আপনি যান, বিদ্যুৎ আপনি গিয়ে ডাইরেক্ট টিপ দিলেই আপনি ডাইরেক্ট চলে যান, আপনার কোনো রেকর্ড থাকবে। কিন্তু পেপার চাইলে পরিবেশ দূষণ, এই জন্য 10 টাকা দিতে হবে। যদি না চান 10 টাকা ফ্রি। তাহলে এই যে জিনিস, তার ক্ষেত্রে 3241 মধ্যে সে দ্বিতীয় এতদিন 3005 টাকা, তার 318 টাকা যোগ। 318 লোকে এরিয়ার যখন আসবে আবার 318। ওইটাই বলছি 318টা যাতে 6 মাসে। আমি আশা করি, চেষ্টা করেছি বোঝানোর জন্য। এখন যদি সরল সহজ ভাষায়, গ্রামের ভাষায় বুঝিয়ে দিলাম এই ব্যাপারটা, এটা আপনাদের বললাম। অনেকে বলবে সানডি তো আগে দেখি, এটাও ভুল। 24-এর রেকর্ড দেখে সানডি। গুজবে কান দেবেন না কেউ, গুজবে কান দেবেন না। ওই দেখবেন সানডি কত? 184। সবকিছু ছিল। এপিপিসিএ যেটা বলছে, যেটা ওই যে বলছি 1 টাকা 40 পয়সা বাড়িয়েছে 62%, ওটার মধ্যে কিন্তু এপিপিসিএ অর্ডার আমার কাছে আছে। তো বিদ্যুৎ বিল নিয়ে আমি এতটুকু বলবো। প্রেস আপনাকে আমার শেষ করে বলেছি, এখনই শেষ করবো। আমার নামে কারেন্টের আরে ভাই, অন্যান্য তো সাংবাদিক আছে, আপনার যদি আসে থাকে কেন আসলো এরকম না, এখনই সেটেল করবো। যদি এটা হয়, যদি এরকম হয় কেন হলো, আপনি আমার সাথে যাবেন, আমার ভিআইপি গাড়িতে উঠবেন, ডাইরেক্ট যাব, গিয়ে প্রপোজ। এটা কি ঝগড়ার জায়গা? না, ঝগড়ার ব্যাপার না স্যার। ব্যাপারটা আমি তো আপনার আমি আপনার কনভিন্স। নেক্সট আপনার কোয়েশ্চেন থেকে যাও। এই সমস্যার গোড়া বা এই সমস্যার মূল খুঁজতে গেলে আমাদেরকে গোটা ভারতবর্ষের বিদ্যুতের নীতি এবং এই নীতিকে ঘিরে কিভাবে হচ্ছে যে শুধুমাত্র কয়েকটি গোষ্ঠীর মুনাফা করার প্রক্রিয়া চক্রান্ত শুরু হয়েছে তা বোঝার চেষ্টা করতে হবে। ভারতবর্ষে আজকের দিনে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার 50% বেশি, 53% প্রাইভেট কোম্পানির হাতে চলে গেছে। আজকের দিনে আমরা যে বলছি যে প্রাইভেটাইজেশন হবে এরকম কোনো ব্যাপার নেই। আজকের দিনে ভারতবর্ষের বিদ্যুৎ উৎপাদনের 53% বেশি, 53% বেশি চলে গেছে প্রাইভেট কোম্পানির হাতে। এবং যে সরকারি সংস্থা আছে, এই যে এখানে ওএনজিসি আপনাদের এখানে যে গ্যাস থেকে তৈরি হওয়া বিদ্যুৎ
সেটা ওএনজিসির কর্পোরেশন, ওটিপিসি, তারা হচ্ছে তাদের দেয়। ওএনজিসির কত পার্সেন্ট শেয়ার প্রাইভেট কোম্পানির আছে? ওএনজিসি সরকারি সংস্থা, তার মোর দ্যান 50% শেয়ার হচ্ছে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে কি, যা আমি সরকারি সংস্থা বলে জানি, এনটিপিসি সরকারি সংস্থা বলে জানি, ওএনজিসি সরকারি সংস্থা বলে জানি, এদেরও কিন্তু 50% বা তার চেয়ে বেশি শেয়ার সেটা হচ্ছে প্রাইভেট হাতে চলে গেছে। তার মানে কি হলো? তার মানে 50% সরাসরি প্রাইভেট, বাকি 50%-এর 50% বা তার বেশি সেটা হচ্ছে ঘুরপথে প্রাইভেটের হাতে চলে গেছে। যদি প্রাইভেটের হাতে চলে যায় তাতে আমাদের কি অসুবিধা? কি অসুবিধা সেখানে আসবো। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ যে এই যে আমি যে বিদ্যুতের কথা বলছি, এই বিদ্যুৎ হলো থার্মাল জেনারেশন, অর্থাৎ তাপ থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, কয়লা পুড়িয়ে, গ্যাস পুড়িয়ে, এ ধরনের বিদ্যুৎ। আপনারা জানবেন যে ভবিষ্যতের বিদ্যুৎ হলো রিনিউয়েবল বিদ্যুৎ, অর্থাৎ সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, সৌর বিদ্যুৎ, বা হচ্ছে যে বাতাস থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, উইন্ড এনার্জি, উইন্ড ইলেকট্রিসিটি, এই ধরনের বিদ্যুৎ হলো ভবিষ্যতের বিদ্যুৎ। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের এই রিনিউয়েবল এনার্জি তার 97% রয়েছে প্রাইভেট কোম্পানির হাতে। অর্থাৎ আমি বললাম যা ভবিষ্যতের বিদ্যুৎ, তার ধরে নেওয়া যায় 100% কার হাতে আছে? প্রাইভেট কোম্পানির হাতে। কেন্দ্র সরকার বলে দিয়েছে যে সরকারি সংস্থা, সেই সরকারি সংস্থা ধরুন এনটিপিসি, ধরুন এনএইচপিসি, এরা যদি রিনিউয়েবল ডেভেলপ করে, এরা যদি নিজেদের সৌরবিদ্যুৎ ডেভেলপ করে, তারা ডেভেলপ করবে, পার্ক বানাবে, বানিয়ে দিয়ে দিতে হবে প্রাইভেট সংস্থাকে, কারণ প্রাইভেট প্লেয়ার্স আর দ্য লিডার্স ইন রিনিউয়েবল এনার্জি সেক্টর। বলছে যে তারা যেহেতু এগিয়ে আছে, প্রাইভেট যেহেতু এগিয়ে আছে, ফলে সরকার যদি বানায় তাহলে তাকে দিয়ে দিতে হবে প্রাইভেটকে। ঘোষিত ডকুমেন্ট 2021 সালে নির্মলা সীতারামন বাজেটে প্রেস করেছিলেন। ডকুমেন্টের নাম ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, রাষ্ট্রীয় সম্পদ মুদ্রীকরণ। এনটিপিসি বলেছে 60,000 মেগাওয়াট, 60,000 মেগাওয়াট। 60,000 মেগাওয়াট সংখ্যাটা কি? আপনার ত্রিপুরার সর্বোচ্চ ডিমান্ড হচ্ছে 385 মেগাওয়াট। এপ্রিল মাসে হয়েছিল, গত বছর এপ্রিল বা মে মাসে। ত্রিপুরার সর্বোচ্চ ডিমান্ড হচ্ছে 385 মেগাওয়াট। এনটিপিসি বলেছে আমরা বানাবো 60,000 মেগাওয়াট রিনিউয়েবল 2032 সালের মধ্যে। এনটিপিসিকে কেন্দ্র সরকার বলেছে তোমরা বানাবে, বানিয়ে এটা দিয়ে দিতে হবে প্রাইভেট কোম্পানিকে। প্রাইভেট কোম্পানি মানে আদানির হাতে দিয়ে দিতে হবে, টাটার হাতে দিয়ে দিতে হবে, টোরেন্টের হাতে দিয়ে দিতে হবে। অর্থাৎ ভবিষ্যতের যে শক্তি, তার সম্পূর্ণ অধিকার চলে যাবে কার কাছে? প্রাইভেট কোম্পানির কাছে। যেহেতু আপনাদের এখানে স্মার্ট মিটারের কথা বলা হয়েছে, আমি স্মার্ট মিটার প্রথমে ধরে নেব। এটার সাথে যুক্ত হয়ে আছে, দেখবেন এখন ত্রিপুরায় কাজ শুরু হয়েছে প্রিপেইড স্মার্ট মিটার বসানোর। 45,000-এর বেশি মিটার ডকুমেন্ট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা পাইলট প্রজেক্ট। সরাসরিভাবে সরকার বলে দিয়েছে, কেন্দ্রের সরকার, যে আগামী 2 বছরের মধ্যে ভারতবর্ষের 26 কোটি গ্রাহক, 26 কোটি গ্রাহককে তার বাড়িতে স্মার্ট মিটার বসাতে হবে। স্মার্ট মিটার বসানোর জন্য এরা বলছে যে স্মার্ট মিটার বসলে লস অনেক কম হয়ে যাবে, আর লস অনেক কম হলে পরে যে সরকারি সংস্থা আছে তার লাভ হবে। এবার আমি লসের অঙ্ক আপনাদের ভালো করে বুঝিয়ে দেব, বোঝার চেষ্টা করবেন। এই আমি বললাম যে এবছর 285 কোটি টাকা লস হয়েছে 23 সালে, তার আগের বছর লস হয়েছে 120 কোটি টাকা। আমি ধরলাম গড়ে আপনার লস হচ্ছে 200 কোটি টাকা। এই 200 কোটি টাকা লসের মধ্যে যে কমার্শিয়াল লস, অর্থাৎ যে লসটা বিলিং থেকে শুরু করে, মিটার রিডিং থেকে শুরু করে, পেমেন্ট না দেওয়া, সবটা মিলে যে লস, এই লসের পরিমাণ ত্রিপুরা রাজ্যে 8%। কমার্শিয়াল লস, বিলিং থেকে শুরু করে, মিটার রিডিং থেকে শুরু করে, টাকা জমা না দেওয়া পর্যন্ত, এই পুরো লসের পরিমাণ ত্রিপুরা রাজ্যে হচ্ছে 8%। যদি আপনি ধরে নিন যে আপনার 200 কোটি টাকা লস হয়েছে টোটাল, তাহলে 200 কোটি টাকার 8% মানে কত টাকা? 16 কোটি টাকা। তাহলে আপনার মোট লস কত হলো? 16 কোটি টাকা। তাহলে 6 বছরে আপনার লস কত হবে? 96 কোটি টাকা, বা আমি ধরে নিলাম 100 কোটি টাকা। 100 কোটি টাকা আপনার লস হবে 6 বছরে পর্ষদের। যদি হচ্ছে যে আপনি এই এন্টায়ার কমার্শিয়াল লসটাকে এর মধ্যে আপনি ধরে ফেলেন। এতে আবার কখনো একটু কমও হতে পারে, কখনো একটু বেশি হতে পারে। আমি ওই জন্য গড় পর্তায় 100 কোটি টাকা ধরে নিলাম। এবার বলা হয়েছে আপনাকে আপনার বাড়িতে স্মার্ট মিটার বসাতে হবে।
ত্রিপুরার গ্রাহক কত? আমি বলেছি 10 লাখ, আমি ধরে এগোচ্ছি 10 লাখ কনজিউমার। একটা মিটারের দাম কত? একটা মিটারের দাম হচ্ছে কমপক্ষে 10,000 টাকা। এটা 8,000 টাকাও আছে, 9,000 টাকাও আছে, 12,000 টাকাও আছে। নানা রকম কোম্পানি নানা রকম বরাদ দিয়ে মিটার বিক্রি করছে। মিটারের দাম হচ্ছে 10,000 টাকা গড় পড়তা আমি ধরে চলি। তাহলে 10,000 কনজিউমারকে যদি 10 লাখ কনজিউমারকে যদি 10,000 টাকার মিটার বিক্রি করতে হয়, কত টাকার মিটার বিক্রি করতে হবে? 1,000 কোটি টাকার একটা মিটার। ওরা বলছে 6 বছর চলবে। 1,000 কোটি টাকা কনজিউমারের পকেট থেকে যাবে। লস কত টাকার মেটাবে বলছে? 100 কোটি টাকা। কোনো অঙ্কে মেলে? কোনো অঙ্কে মেলে না। 100 কোটি টাকার লস মেকআপ করার জন্য আপনার পকেট থেকে 1,000 কোটি টাকা বের করে নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই মিটার বসাবে প্রাইভেট কোম্পানি। গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি মিটার বসাচ্ছে ওই আদানি, ওই টাটা, ওই টোরেন্ট কোম্পানি। এই যে মিটার বসলো, ওরাই বলছে যে এই মিটার চলবে 6 বছর, 5 বছর, 7 বছর। তাহলে 6 বছর পরে আবার আপনাকে বলা হবে গতবার 10,000 টাকার মিটার বসিয়েছিলে, এবার 15,000 টাকার মিটার বসাও। অর্থাৎ এবার যদি 1,000 কোটি টাকা আপনার পকেট থেকে যায়, বুঝে রাখবেন যে 5 বছর পরে 1,500 কোটি টাকা আপনার পকেট থেকে যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের 26 কোটি জনগণ মানে প্রতি 6 বছরে 3 লক্ষ কোটি টাকার শুধুমাত্র মিটারের ব্যবসা করবে প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে। শুধুমাত্র কি হচ্ছে যে 10,000 টাকা 6 বছরে দিয়ে দেওয়া? শুধুমাত্র তাই না। এই যে মিটার বসলো, এই মিটার বসার মানে হচ্ছে যে এটা প্রিপেইড। প্রিপেইড মানে আপনার টাকা থাকলে পরে আপনি রিচার্জ করবেন, রিচার্জ ফুরিয়ে গেলে আপনার কাছে মেসেজ আসবে মাসের 25 তারিখ, মাসের 26 তারিখ। বহু মানুষ আছেন যাদের জানেন যে বেতন হয় মাসের 7 তারিখে, বেতন হয় মাসে 10,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকা। বেতন হওয়ার পরে বেতন ভাগ করে রাখা হয়। 400 টাকা বিদ্যুতের, 200 টাকা দুধের, 300 টাকা ছেলে মেয়ের পড়াশোনার, 200 টাকা ওষুধের, এই না হয়। মাসের 26 তারিখ আপনার কাছে মেসেজ আসলো যে আপনার বিল মানে মিটারের টাকা ফুরিয়ে গেছে। যদি আপনি এখন রিচার্জ করেন 24 ঘন্টার মধ্যে রিচার্জ করে নিন, না হলে আপনার কানেকশন কেটে যাবে। আচ্ছা, আপনি বলুন তো যে ত্রিপুরার মতো একটি রাজ্যের উপজাতি ভিত্তিক এলাকার কতজন মানুষ মোবাইলে কি মেসেজ আসছে এটা ফলো করে? আমি ধরে নিচ্ছি পরে যে টাকা দিতে পারবে কি পারবে না। মোবাইলে যে মেসেজ আসছে আমরা কি দেখি নাকি? মানে আমরা আমাদের জেনারেশনে তাও তো দেখে, আমার বাবারাই দেখেন না যে কোন কোম্পানি কি মেসেজ পাঠালো। মোবাইলে মেসেজ চলে আসলো, আপনি টাকা ভরলেন না, মাঝরাতে দেখছেন খুব গরম, বিদ্যুৎ নেই বাড়িতে, আপনি ভাবলেন লোডশেডিং হয়েছে ত্রিপুরাতে। পরদিন সকালে উঠে দেখলেন যে পাশের বাড়িতে আলো জ্বলছে, আপনার বাড়িতে আলো জ্বলছে না। আপনি বললেন যে কি ব্যাপার, কোনো ফল্ট হয়েছে। কার কাছে যাবেন হচ্ছে আশেপাশে যে বিদ্যুতের যে দপ্তর আছে তার কাছে যাবেন। তারা বলবে আমাদের হাতে তো কিছু নেই। তার কারণ এখন তো মিটার বসিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানির। আপনাকে একটা অনলাইন নাম্বার দেওয়া আছে, সেই অনলাইন নাম্বারে আপনি কমপ্লেন করুন। আপনি অনলাইন নাম্বারে কমপ্লেন করবেন, অনলাইন নাম্বার থেকে একটা ডকেট নাম্বার দেবে, সেই ডকেট নাম্বার হচ্ছে অপেক্ষা করে থাকবেন। সেই অনলাইন নাম্বারে যে কমপ্লেন করবেন তারা হচ্ছে পর্ষদকে জানাবে। সেই পর্ষদ সেই ডকেট নাম্বার নিয়ে আপনার বাড়িতে আসবে। আপনার বাড়িতে এসে বলবে যে হচ্ছে আপনি তো দাদা টাকাটা দেননি, বিদ্যুতের টাকাটা তো ভরেননি। তখন আপনি বলবেন আচ্ছা তাহলে আমি টাকা জোগাড় করি। 500 টাকা 800 টাকা জোগাড় করবেন, জোগাড় করে রিচার্জ করবেন। 800 টাকা রিচার্জ করবেন, দেখবেন যে আপনার মেসেজ আসলো যে আপনার রিচার্জটি সফল হয়েছে, আপনার ব্যালেন্স আছে 300 টাকা। আপনি বলবেন যে আমি তো 800 টাকা রিচার্জ করলাম, আমার ব্যালেন্স 300 টাকা কেন? বলবে যে 500 টাকা, ওর মধ্যে 250 টাকা ডিসকানেকশন, 250 টাকা রিকানেকশন চার্জ। তাহলে আপনি হচ্ছে যে মাসের 26 তারিখ 1000 টাকা জোগাড় করে নিয়ে এসে রিচার্জ করবেন। পরের মাসের 4 তারিখ আবার দেখবেন আপনার কাছে মেসেজ আসছে যে রাত্রি 12টার পরে আপনার বিদ্যুতের পরিষেবা শেষ হয়ে যাবে, যদি প্রয়োজন হয় তাহলে আপনি হচ্ছে যে রিচার্জ করে নিন। অনেকে বলছেন যে মোবাইলে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখন মনে করে বলুন তো, মোবাইলে যে রিচার্জ করেন সেই রিচার্জ কি কতগুলো কলের জন্য রিচার্জ করেন না একটা সময়ের জন্য রিচার্জ করেন? এখন যে রিচার্জ করেন 84 দিন রিচার্জ করেন, 46 দিন রিচার্জ করেন, এরকম না করেন? এখন 28 দিন রিচার্জ করেন।
তার মানে কি? তার মানে এই 28 দিনের মধ্যে আপনি যত হচ্ছে যে কল করবেন কোনো অসুবিধা নেই কিন্তু, তাই তো? এখন তো তাই তো, বিদ্যুতের ক্ষেত্রে কি তাই যে আপনি 28 দিনে রিচার্জ করে নিলেন, 28 দিনের মধ্যে আপনি যত খুশি বিদ্যুৎ ব্যবহার করবেন, তাই কি? তাহলে মোবাইলের যে খরচা আর বিদ্যুতের খরচা এর মধ্যে গুণগত পার্থক্য হচ্ছে, ওখানে আনলিমিটেড কল আছে আর এখানে আপনার ক্ষেত্রে লিমিটেড বিদ্যুতের ব্যবহারের সুযোগ রয়েছে। যদি এটা আপনার প্রিপেড ইউনিটের সঙ্গে যুক্ত করে দেয় তাহলে মাঝ রাতে মাসের 25 তারিখ বিদ্যুৎ চলে গেলেও কিচ্ছু করার থাকবে না। প্রাইভেট কোম্পানি ব্যবসা করবে, প্রাইভেট কোম্পানি বিদ্যুৎ দেবে আপনাকে, প্রাইভেট কোম্পানি বিদ্যুৎ কিনবে কার কাছ থেকে? আরেকটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে। খুব ভালো কথা, প্রাইভেট কোম্পানি বিদ্যুৎ কিনবে কার পয়সায়? বিদ্যুৎ কিনবে আপনারই পয়সায়। এখন কি ব্যবস্থা? এখন ব্যবস্থা হচ্ছে সরকারি সংস্থা বিদ্যুৎ কিনে আপনাকে বিদ্যুৎ দেওয়ার পরে আপনি বিদ্যুৎ ব্যবহার করার পরে 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে বিল আসে, সেই বিলের টাকা দেন। অর্থাৎ সরকারি সংস্থা, সেটা সরকারি সংস্থা বলেই সে নিজে থেকে বিদ্যুৎ কিনে আপনাকে দিচ্ছে আর আপনি সেখানে খরচা করার পরে বিদ্যুতের টাকা শোধ করছেন। আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কি ব্যবস্থা করছে? আপনি টাকা দেবেন, সেই টাকায় ওরা বিদ্যুৎ কিনবে, সেই টাকার উপরে ওরা বিদ্যুতের চার্জ বসাবে, সেই টাকায় আপনাকে বিদ্যুতের ব্যবস্থা করবে। 1 টাকা ইনভেস্টমেন্ট না করে আপনার ঘর থেকে বিদ্যুতের ব্যবসা বুঝে নেওয়ার বন্দোবস্ত হচ্ছে প্রিপেড স্মার্ট মিটার। এই মিটারেই বলা হয়েছে সরকারের, এগুলো সব মানে এরকম না যে হবে, এগুলো হয়ে গেছে। আমি যা বলছি এগুলো সব হয়ে গেছে, ভারতবর্ষে সব জায়গায় চালু হয়ে গেছে। এই ধরনের জিনিস শুরু হয়েছে, চালু হওয়াটা সব মানুষ এখনো বোঝা শুরু করে উঠতে পারেননি। যেখানে যেখানে বসে গেছে সেখানে সেখানে রিয়াকশন শুরু হচ্ছে, রিয়াকশন শুরু হলে পরে লোকে তাতে রিয়াক্ট করছে, তাতে আবার কিছুটা হচ্ছে যে আমাদের আদায় হচ্ছে, সেসব গল্প আমি বলবো। বলা হয়েছে যে এই মিটার বসলে পরে আরেক ধরনের ট্যারিফ সিস্টেম আসবে, সেটাকে বলে টাইম অফ ডে ট্যারিফ, টিওডি ট্যারিফ। টাইম অফ ডে ট্যারিফ কি জিনিস? টাইম অফ ডে ট্যারিফ হচ্ছে যে সময় বিদ্যুতের ব্যবহার কম হয় সেই সময়ে বিদ্যুতের যে ট্যারিফ সেটা একটু কম, মানে ওটাকে নর্মাল বলছে। আর যে সময় বিদ্যুতের ব্যবহার বেড়ে যায় সেই সময় বিদ্যুতের ট্যারিফ বেশি। বিদ্যুতের ব্যবহার বেড়ে যায় কখন? আমি বললাম যে 5টা থেকে রাত্রি 11টা 12টা, এটা হচ্ছে পিক আওয়ার। আপনার রাজ্যে ত্রিপুরাতে নোটিফাই করে দিয়েছে যে টাইম অফ ডে ট্যারিফে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত যা বিদ্যুতের খরচা হয় তার 140%, মানে প্রায় 1.5 গুণ ধরে নিতে পারেন আপনাকে বিল দিতে হবে। আপনার রাজ্যে হয়ে গেছে নোটিফাইড। অর্থাৎ আপনার বাড়িতে স্মার্ট মিটার বসলো মানে আপনার যে সময় বিদ্যুতের খরচা হয় সেই সময় আপনাকে যা ট্যারিফ, যদি আজকে ট্যারিফ হয় 6 টাকা তাহলে তার 1.5 গুণ মানে 9 টাকা, 9 টাকা প্রতি ইউনিট দরে আপনাকে দিতে হবে। আপনি কি করবেন? সারাদিন বাড়িতে লোকজন নেই, তখন যথেষ্ট হচ্ছে যে আলো পাখা চালিয়ে রাখবেন, কারণ তখন ট্যারিফ কম। আর সন্ধ্যেবেলায় কাজ করে ফিরবেন, তখন আলো পাখা বন্ধ করে রাখবেন, কারণ তখন ট্যারিফ হয়ে গেছে 1.5 গুণ। এটা এখন হয়েছে 1.5 গুণ, এটা আগামী দিনে 2 গুণও হতে পারে, 3 গুণও হতে পারে, 4 গুণও হতে পারে। তার কারণ যখন আপনি একবার ইন্ট্রোডিউস করে দিলেন যে আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা ট্যারিফ হতে পারে, তখন সেটাকে 2 গুণ 3 গুণ করাটা তো সরকারের একটা অর্ডারের উপর ডিপেন্ড করছে। স্মার্ট মিটার বসানোর মানে, আমরা এই কথা আজকে দাঁড়িয়ে বলছি, এটা এখনো হয়নি। আমি যতটুকু বললাম সেটা হয়ে গেছে, আর এরপরে আমি যেটা বলছি সেটা এখনো হয়নি, সেটা হবে, আমরা বলে যাচ্ছি। স্মার্ট মিটার বসানোর মানে আপনার বাড়িতে যে সময় যখন বেশি বিদ্যুৎ ব্যবহার হয় সেই মুহূর্ত অনুযায়ী আপনার ট্যারিফ চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলে ডাইনামিক প্রাইসিং। ট্রেনের টিকিট কাটার সময় আগে মনে করে দেখবেন যে রাজধানীর টিকিট কাটতে গেলে জানা ছিল যে 1600 টাকা রাজধানীর টিকিট। এখন দেখবেন 1600 টাকাটাকে বলে বেস প্রাইস। এই 1600 টাকাটা 3200 টাকাও হতে পারে, 2800 টাকাও হতে পারে। তার মানে কি? তার মানে ডিমান্ড বাড়লে পরে প্রাইসিং সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। এটা এরোপ্লেনের ক্ষেত্রে, ফ্লাইটের ক্ষেত্রে বহু আগে চালু করে দিয়েছিল, এখন ট্রেনের ক্ষেত্রেও চালু করে দিয়েছে। অর্থাৎ যখন যখন ডিমান্ড বাড়বে তখন তখন প্রাইসিং সিস্টেমটাকে চেঞ্জ করে দেওয়া যাবে। ডিমান্ড বেশি মানে তখন প্রাইস বেশি। স্মার্ট মিটার বসানোর মানে আপনার বাড়িতে প্রত্যেক মুহূর্তে, আপনার এলাকায় প্রত্যেক মুহূর্তে কতটা বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, কতটা ডিমান্ড আছে, তার রিয়াল টাইম ইনফরমেশন পাঠানোর ব্যবস্থা করা।
আর রিয়েল টাইম ইনফরমেশন পাঠানো মানে রিয়েল টাইম মনিটরিং, রিয়েল টাইম মনিটরিং মানে রিয়েল টাইম প্রাইসিং, রিয়েল টাইম প্রাইসিং মানে রিয়েল টাইম ট্যারিফ। অর্থাৎ এখন যে আমরা বলি যে আমাদের এখানে ডোমেস্টিকের ক্ষেত্রে ট্যারিফ হচ্ছে 5 টাকা 80 পয়সা, সেটা হবে যে ডোমেস্টিকের ক্ষেত্রে ওই ত্রিপুরার ওই এলাকায় ওই বাড়িতে ওই সময় এত টাকা ইউনিটের চার্জ ছিল, এটা হবে। আমি ওই জন্যই বললাম যে আগেরটুকু যা বলেছি সেটা হয়ে গেছে, আর এখন যেটা বলছি সেটা হচ্ছে ভবিষ্যতে হবে। এই প্রসেসটা, এই টেকনোলজিটার ইনস্টলেশনের প্রক্রিয়া হচ্ছে যে আপনার বাড়িতে স্মার্ট মিটার বসানো, এবং কেন্দ্রের সরকার ফেসিলিটেট করছে, কারণ সমস্ত ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রাইভেটকে দিয়ে দেবে, প্রাইভেটরা যাতে এখান থেকে যথেচ্ছাচার করতে পারে, যে যা খুশি অনুযায়ী এখান থেকে টাকা তুলে নিয়ে যেতে পারে, তার বন্দোবস্ত করার জন্য এই মিটারিং ইনস্টলমেন্ট ব্যবস্থা। এটার অল্টারনেটিভ কি? দেখবেন এই কথা বললে পরে প্রশ্ন চলে আসে, তাহলে কি হচ্ছে আমরা টেকনোলজি বিরোধিতা করছি? আমি প্রথমেই বললাম যে যদি ফিনান্সিয়াল পার্সপেক্টিভ থেকে দেখা হয়, 100 কোটি টাকা লস মেকআপ করার জন্য 1000 কোটি টাকা জনগণের উপরে বোঝা চাপিয়ে দেওয়ার কোনো ফিনান্সিয়াল পার্সপেক্টিভ, কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, টেকনোলজির ক্ষেত্রে আমাদের ত্রিপুরার 28% লস হয়। আমি বললাম যে 8% হচ্ছে তার মধ্যে কমার্শিয়াল লস, যেটা বিলিং সংক্রান্ত। বাকি 20% কি লস? বাকি 20% হচ্ছে টিএনডি লস, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস। এই লসটা কোথা থেকে আসে? এই লসটা আসে যে তার গেছে, যে পোল গেছে, যে ট্রান্সফরমার আছে, সেখানকার টেকনোলজিক্যাল লস। তাহলে আমাদের ফোকাস হওয়া কি উচিত? আমাদের ফোকাস হওয়া উচিত যে তারটা গেছে, যে ট্রান্সফরমারটা আছে, যে হাই টেনশন লাইনটা আছে, সেখানে টেকনোলজি কি করলে আরও ভালো হয়, যাতে সেখান থেকে আমরা লসটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। অর্থাৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন প্রসেসে লস কমানোটা আমাদের ফোকাস হওয়া উচিত। প্রত্যেক গ্রাহককে 10,000 টাকা 12,000 টাকা স্মার্ট মিটার কেনানোটা আমাদের ফোকাস হওয়া উচিত না। যদি তাও করতে হয়, আমরা কি বলেছি, ইফি কি বলেছে? ইফি বলেছে যে যদি তাও করতে হয়, কেন সরকারি সংস্থা মিটার বসাবে না? যদি তাও করতে হয়, কেন সরকারি সংস্থা প্রায়োরিটি অনুযায়ী, অর্থাৎ সরকারি ক্ষেত্র, কমার্শিয়াল ক্ষেত্র, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্র, যেখান থেকে বাল্ক টাকা উঠে আসে, সেখানে মিটার বসাবে না? যদি তাও করতে হয়, টেকনোলজি তার সাথে প্রিপেড হওয়ার কি সম্পর্ক রয়েছে? প্রিপেডের সাথে কোনো টেকনোলজি সম্পর্ক রয়েছে? প্রিপেড হলে পরে আলাদা টেকনোলজি, পোস্টপেড হলে আলাদা টেকনোলজি সম্পর্ক রয়েছে? প্রিপেড হয়ে গেলে কোনো কিছু টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে গেল, পোস্টপেড মানে টেকনোলজিক্যালি পিছিয়ে থাকা কোনো সম্পর্ক রয়েছে? প্রিপেডের সাথে টেকনোলজির কোনো সম্পর্ক নেই। আমি বললাম প্রিপেডের সাথে ফাইন্যান্সেরও কোনো সম্পর্ক নেই, প্রিপেডের সাথে টেকনোলজিরও কোনো সম্পর্ক নেই। তাহলে কেন প্রিপেড স্মার্ট মিটার? কেরালাতে জানেন যে লেফট হ্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্টের এলডিএফ এর গভর্নমেন্ট আছে। কেন্দ্রের সরকার বলেছিল যে যদি এই মিটার না বসানো হয়, এই স্কিমটার নাম হচ্ছে RDSS, রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, বলেছিল যে এই মিটার যদি না বসানো হয়, তাহলে বিদ্যুৎ ক্ষেত্রের যে প্রাপ্য টাকা কেন্দ্রের থেকে, সেই টাকা বন্ধ করে দেওয়া হবে। কেরালা সরকার বলেছে যে প্রাইভেট সেক্টরকে দিয়ে প্রিপেড পদ্ধতিতে বাড়ি বাড়িতে স্মার্ট মিটার আমরা বসাবো না। কেরালাতে 3 কোটি গ্রাহক আছে, ওরা বলেছে যে না, কেরালাতে 37 লক্ষ গ্রাহক আছে, ওরা বলেছে যে আমরা 3 লক্ষ ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ইউজার, তার ক্ষেত্রে স্মার্ট মিটার বসাবো। এই মিটার প্রিপেড না, এই মিটার বসাচ্ছে সরকারি সংস্থা, এই মিটার অপারেশন করবে সরকারি সংস্থা, এই মিটারের মধ্যে থেকে যে ডেটা আসবে, সেই ডেটার নিয়ন্ত্রণ করবে সরকারি সংস্থা। তার জন্য কেরালা একটি সরকারি সংস্থা আছে, তার নাম হচ্ছে কে-ফোন, কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, KSEB, তারা মিটার বসাবে। কে-ফোন যে সরকারি সংস্থা, তারা ডেটা নিয়ন্ত্রণ করবে। বসানো হবে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইউজারদের জন্য, এটি প্রিপেড মিটার নয়। অর্থাৎ টেকনোলজিকে অ্যাডভান্স করলেও সেটাকে প্রাইভেট প্রিপেডের হাত থেকে বাঁচানোর প্রক্রিয়া আমাদের দেশে একটি সরকার করছে। তাহলে আমাদেরকে জনগণের কাছে এই কথা নিয়ে যেতে হবে যে অল্টারনেটিভও দেখানো যায়, প্রয়োজন অনুযায়ী টেকনোলজির আপগ্রেডেশনও করানো যায়, কিন্তু সরকারি সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পদ্ধতি প্রক্রিয়া শুরু করতে হবে। এখানে আমি জিজ্ঞেস করছিলাম মানিকদাকে যে কৃষিকাজের সঙ্গে যুক্ত কেউ আছেন কিনা। ত্রিপুরায় চায়ের চাষ হয়, ছোট চাষি আছেন, রাবারের চাষ হয়, এছাড়া ধান ইত্যাদি তো চাষ হয়। এই মিটার বসা মানে, এই মিটার বসানোর যে স্কিম, সেই স্কিমে বলেছে যে
লাইন সেগ্রিগেশন, অর্থাৎ কৃষিকাজ যারা করবে তাদের লাইন আলাদা করে দাও। জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে কৃষির জন্য ক্রস সাবসিডির ব্যবস্থা রয়েছে, ডোমেস্টিকের জন্য ক্রস সাবসিডির ব্যবস্থা রয়েছে, সরকারি সাবসিডিরও ব্যবস্থা রয়েছে, যাতে কৃষিকাজে বিদ্যুতের যে খরচা সেটা কম হয়। লাইন সেগ্রিগেশন করার পরে বলা হয়েছে স্কিমে যে ক্রস সাবসিডি তুলে দিতে হবে। ক্রস সাবসিডি তুলে দেওয়ার মানে কি? মানে আজকে একজন কৃষককে যদি বাজার থেকে বিদ্যুৎ কিনতে হয়, সেই বিদ্যুতের গড়পড়তা দাম ইউনিট প্রতি 10 থেকে 12 টাকা পড়বে। একটি 7.5 হর্স পাওয়ারের পাম্প চালালে পরে 6 ঘন্টা চললে পরে 35 ইউনিট বিদ্যুৎ খরচা হয়। 7.5 হর্স পাওয়ারের পাম্প 6 ঘন্টা চললে পরে 35 ইউনিট বিদ্যুৎ খরচা হয়। যদি 1 মাস একজন কৃষক এই পাম্প চালান, তাহলে তার 1000 ইউনিট বিদ্যুৎ খরচা হবে। 1000 ইউনিট বিদ্যুৎ যদি 12 টাকা দরে বাজার থেকে কিনতে হয়, তাকে 12,000 টাকা বিদ্যুতের জন্য 1 মাসে প্রিপেড রিচার্জ করতে হবে। এই মাসে রিচার্জ করবেন, পাম্প চালাবেন, ইরিগেশন করবেন, চাষ করবেন, 3 মাস পরে ফসল হবে, ফসল বাজারে বিক্রি করবেন, 2 মাস পরে টাকা পাবেন, তারপরে আপনার ওই যে 12,000 টাকা উঠবে কি উঠবে না কৃষিকাজের ক্ষেত্রে তো জানা থাকে না। কিন্তু আপনি বলুন তো যে কজন কৃষকের পক্ষে মাসে মাসে 10,000 টাকা 12,000 টাকা দিয়ে একটা 7.5 হর্স পাওয়ারের পাম্প চালানো সম্ভব? অর্থাৎ সার্বিকভাবে কৃষিকাজে যুক্ত যে জনগণ, তাদের বিদ্যুতের অধিকার বিদ্যুৎ হাত থেকে বেরিয়ে চলে গেল। সরকার বলছে যে এই সমস্ত কিছু করে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে বিদ্যুৎ, এই যে এখন আপনি কেরালা ত্রিপুরাতে যে বিদ্যুৎ কেনেন, সেই বিদ্যুৎ কেনেন হচ্ছে তার কিছু লং টার্ম এগ্রিমেন্ট রয়েছে। লং টার্ম এগ্রিমেন্ট মানে কি? এই যে ওটিপিসি, এই যে ওএনজিসি যে থার্মাল পাওয়ার কর্পোরেশন, তার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। কি ধরনের চুক্তি? চুক্তি হচ্ছে যে আমি তোমার থেকে 30 বছর, আগামী 30 বছর আমি তোমার থেকে বিদ্যুৎ নেব। সেই বিদ্যুতের মূল্য কি হবে? তার একটা ফিক্সড কস্ট থাকে, সেটা 3 টাকা হতে পারে, সেটা 4 টাকা হতে পারে, সেটা 4.5 টাকা হতে পারে। তার উপরে কিছু ভ্যারিয়েবল কস্ট, সেটা হচ্ছে আরো 60 পয়সা 50 পয়সা ইত্যাদি হতে পারে। অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ কর্পোরেশন জানে যে আগামী 15 বছর আমি এই দামে 4 টাকা 4.5 টাকা 5 টাকা এই দামে হচ্ছে আমি বিদ্যুৎ পেয়ে যেতে পারি। কেন্দ্র সরকার বলেছে যে লং টার্ম এগ্রিমেন্ট বন্ধ করে দিতে হবে, লং টার্ম এগ্রিমেন্ট আর চলবে না। লং টার্ম এগ্রিমেন্ট মানে লস। করতে কি হবে? বাজার থেকে বিদ্যুৎ কিনতে হবে। অর্থাৎ কি বলছে? একদিন আগের বাজার আছে, এই বাজারকে ওই শেয়ার মার্কেটের মতো বাজার, এই বাজারকে বলে ডে অ্যাহেড মার্কেট, একদিন আগের বাজার। একদিন আগের বাজারে গিয়ে আপনি বলবেন, আপনার সংস্থা ত্রিপুরা বিদ্যুৎ কর্পোরেশন বলবে যে আমার ভাই কালকে আগামীকাল হচ্ছে যে এতটা বিদ্যুৎ চাই। আজকে কিনলেন, আবার কালকে কিনবেন, আবার পরশু কিনবেন। আচ্ছা, আজকে আপনি কিনে নিলেন একদিন আগে, কালকে গিয়ে দেখলেন যে দুপুর 12টার সময় যতটুকু কিনেছিলাম তার চেয়ে বেশি দরকার। কি করবেন? বলছে ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? এই ব্যবস্থার নাম হচ্ছে রিয়াল টাইম মার্কেট। রিয়াল টাইম মার্কেট মানে কি? আপনি 15 মিনিটের স্লটে বিদ্যুৎ কিনবেন। অর্থাৎ এখন আপনি বলবেন যে আগামী 15 মিনিটে আমার এতটা বিদ্যুৎ দরকার। খুব ভালো কথা, তাহলে তো আপনার জন্য সুবিধা যে আপনার একবারে অতটা বিদ্যুৎ কিনে রাখতে হচ্ছে না, যতটুকু দরকার ততটুকু কিনবেন, তার বেশি আপনাকে কিনতে হচ্ছে না। এই যে রিয়াল টাইম মার্কেট, ডে অ্যাহেড মার্কেট, এই মার্কেটের বিদ্যুতের প্রাইস কত হতে পারে সেটাও সরকার নির্ধারণ করে দেয়, বলে দেয় যে ঠিক আছে এর চেয়ে বেশি যাতে বিদ্যুতের দাম না হয়। এই রিয়াল টাইম মার্কেটে এখন বিদ্যুতের সর্বোচ্চ প্রাইস হচ্ছে 20 টাকা পার ইউনিট। 20 টাকা পার ইউনিট শুনে সবার ভয় লাগলো যে 20 টাকা পার ইউনিট খুব বিপদের ব্যাপার। কিন্তু আপনাদের তো 20 টাকা পার ইউনিট দিতে হচ্ছে না। 20 টাকা পার ইউনিট দিচ্ছে কে? 20 টাকা পার ইউনিট দিচ্ছে আপনার পর্ষদ। আপনি তো 5.5 টাকা দরেই পাবেন। ওই 20 টাকা পার ইউনিট দিচ্ছে বলে তার 285 কোটি টাকা লস হয়েছে। ওই 20 টাকা পার ইউনিট আগামী দিনে যত দিতে থাকবে তার 285 থেকে 585 কোটি টাকা লস হবে। কেন্দ্রের সরকার বলেছে যে সমস্ত লং টার্ম এগ্রিমেন্ট যা পূর্বে হয়েছিল শেষ হয়ে গেলে শেষ হয়ে যাক, নতুন করে কোনো রিনিউড লং টার্ম এগ্রিমেন্ট হবে না, সবাইকে মার্কেট থেকে কিনতে হবে। এই যে মার্কেট, এই যে বিদ্যুতের ভার্চুয়াল মার্কেট, সেই মার্কেটে 20 টাকা প্রতি ইউনিট বিক্রি করতে রাজি নয়। যারা বিদ্যুৎ উৎপাদন করে প্রাইভেট সংস্থা, তারা 20 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করতে রাজি নয়। তারা বলেছে আমাদেরকে প্রতি ইউনিট 99 টাকা করে বিক্রি করার অধিকার দেওয়া হোক। সরকার বলেছে 99 টাকা অনেক বেশি, 99 টাকা দিলে দেশের জনগণের ক্ষতি হবে,
সরকার 2023 সালের 16ই জুন সিইআরসি নোটিফাই করেছে যে হাই প্রাইস ডে অ্যাহেড মার্কেটে 1 ইউনিট বিদ্যুৎ 50 টাকা পর্যন্ত দিয়ে আপনি কিনতে হতে পারে। এবার আপনি বলুন, 50 টাকা দিয়ে যদি আপনার সরকারি সংস্থা বিদ্যুৎ কেনে আর আপনাকে 6 টাকা করে 5 টাকা করে বিদ্যুৎ বিক্রি করে, তাহলে পরে সেই সরকারি সংস্থা লাটে উঠে যেতে বাধ্য এবং আপনার যে বিদ্যুৎ পরিষেবা সেটা প্রাইভেটাইজ হয়ে যেতে বাধ্য। আর প্রাইভেটাইজ যদি হয়ে যায় সেখানে ডাইনামিক প্রাইসিং ইনডিউসড হবে। ডাইনামিক প্রাইসিং মানে তখন আপনাকে 50 টাকা প্রতি ইউনিট দিয়েই কিনতে হবে। তাহলে এই পুরো জিনিসটা একটাকে আরেকটার সঙ্গে জুড়ে বোঝার প্রয়োজন রয়েছে।